নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। দাগ কাটতে পারল না সিপিএম। অনেক সাড়া জাগিয়েছিল, প্রচুর মিটিংয়ে ভিড় হচ্ছিল, ফেসবুকে ঝড় তুলেছিল। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দেখে যা মনে হচ্ছিল যে সিপিএমই যেন এবার 42টা আসনের মধ্যে অন্তত 15-20টা জিতে যাবে। কিন্তু ঘটনা চক্রে দেখা গেল তা হলো না। শেষ পর্যন্ত শেষ হাসি হাসল তৃণমূল। কেন এরম হলো? কেন এই একমাত্র মোহাম্মদ সেলিম এতজন প্রার্থীর মধ্যে দ্বিতীয় পজিশনে পৌঁছতে পারলেন, বাকিরা সব তৃতীয় হলো? এমনকি সুজন চক্রবর্তীর মতন প্রার্থীও দমদমে, যিনি আশা করেছিলেন যে এবার তিনি জিতবেন, তিনিও তৃতীয় হলেন। এর কারণ কি? সিপিএম মানুষ অনেক কথা বলেছে। সেলিম বলেছেন, রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, অধীর এবং তার জন্যে যে জোট হয়নি সেটা মমতা সবাই বলে, এই জন্যে মানুষ এই জোটকে ভোট দেয়নি। তিনি আরও বলেছেন, বিজেপির বিরুদ্ধাচরণ করার জন্যে, বিজেপির বিরুদ্ধে ভোট দিতে গিয়ে মানুষ বেছে নিয়েছেন তৃণমূলকেই। স্বাভাবিকভাবেই তাই। মানুষ তো জানতেন যে সিপিএমকে ভোট দেওয়াটা একেবারেই অপচয়। তার কারণ হচ্ছে সিপিএম বিজেপিকে এই রাজ্যে ঠেকাতে পারবে না, কারণ তাদের ভোটের পার্সেন্টেজ এমন কিছু বেশি হতে পারে না। এবং কার্যক্ষেত্রে দেখা গেল তাই। সিপিএম সামান্য পরিমাণ ভোট বেশি পেয়েছে। গত 2021-এ যা পেয়েছিল। কংগ্রেসের অবস্থাও শোচনীয়। কংগ্রেস একটিমাত্র আসন জিতেছে, সিপিএম তো তাও একটিতেও জিততে পারেনি। জিততে তো পারা দূরের কথা, অনেক প্রার্থীর দাঁড়ানোই সম্ভব হয়নি ভোটের বাজারে। অথচ এদেরকে নিয়ে কিন্তু মানুষের আশা ছিল। আশা ছিল সেলিমকে নিয়ে, সুজনকে নিয়ে, দীপশিতাকে নিয়ে, সৃজনকে নিয়ে, প্রতীক উরকে নিয়ে, যে এরা অন্তত পক্ষে একটা লড়াই দেবেন, যে লড়াইয়ে একটা তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা গড়ে উঠতে পারে। যে জন্যে কংগ্রেসের সঙ্গে তারা জোট বাঁধলেন, যে জন্যে কংগ্রেস তাদের সঙ্গে এলেও কিন্তু কাজের কাজ কিছু হলো না। এমনকি সেলিম, যে মুর্শিদাবাদ কংগ্রেসের ঘাঁটি, কংগ্রেসের দুর্গ বলে একসময় কথিত ছিল, সেই মুর্শিদাবাদে অধীর চৌধুরী তার পাশে দাঁড়িয়েও কিন্তু সেলিমকে জেতাতে পারলেন না। এবং অধীর শুধু সেলিমকে জেতাতেই পারলেন না নয়, নিজেও হেরে গেলেন। অর্থাৎ বহরমপুরের মতন একটি আসনে, যেখান থেকে অধীর 5 বার জিতেছেন, তার 6বার সাংসদ হওয়া হলো না, যেটা খুব অবিশ্বাস্য ঘটনা এবারের ভোটের বাজারে। তাহলে কিন্তু এই ভিড়টা কেন? তাহলে সিপিএমের সভায় যে এত তরুণ প্রজন্মের ভিড় হচ্ছিল, এত তরুণ ছেলেমেয়েরা আসছিলেন, তারা স্লোগান দিচ্ছিলেন, গান গাইছিলেন, এমনকি এই যে দীপশিতা ডাফলি বাজিয়ে স্লোগান দিচ্ছিলেন, তখন তার সঙ্গে গলা মেলাচ্ছিলেন হাজার হাজার ছেলে মেয়ে। তাহলে এগুলো কি হলো? এগুলো ভোটের বাক্সে হয়তো প্রতিফলিত হয়েছে, কিন্তু এরা কারা? এরা হচ্ছে এসএফআই, ডিওয়াইএফআই করে আসা ছেলেমেয়েরা। এরা যথারীতি বাম প্রার্থীর পাশে উজাড় করে দিয়েছেন নিজেকে, চিৎকার করেছেন, সবকটা প্রায় আসনেই তারা ঘুরে ঘুরে বেরিয়েছেন। এমনকি যে কটা আসনে যে কটা প্রার্থীর প্রচার হয়েছে, সব কটাতেই দেখা গেছে যে প্রচণ্ড ভিড় হচ্ছে নতুন প্রজন্মের, যারা ডিওয়াইএফআই এবং এসএফআই করে। সমস্যা হলো, তৃণমূলের এক সায়নী, যাকে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল, তিনি কিন্তু যাদবপুর থেকে জিতেছেন। সৃজনের মতো প্রার্থীকে হারিয়ে, বিজেপিকে হারিয়ে তিনি কিন্তু প্রথম হয়েছেন। এই সায়নী কিন্তু আসানসোলে হেরে গেছিলেন। সায়নী একজন তরুণ প্রজন্মের মানুষ, তিনি একজন অভিনেতা। তিনি অভিনয় ছেড়ে, তার নিজস্ব জীবনযাপন ছেড়ে, লাইফস্টাইল থেকে দূরে এসে তিনি কিন্তু রাজনীতিটা শিখেছেন। এই আসানসোলের হারের পর তিনি কিন্তু যুবদের একটি সংগঠনের নেত্রী তিনি তাকে করে দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হারের পর তাকে আবার ডেকে নিয়ে উজ্জীবিত করেন, এবং সায়নী উজ্জীবিত হয়ে আবার কিন্তু রাজনীতিতে অংশ নেন। সায়নী নিজে বলেছেন যে আমি এই হারের পরে সংগঠনটা শিখেছি, কিভাবে সংগঠন করতে হয় সেটা আমি শিখেছি। সুতরাং সায়নীকে হারানো কিন্তু সৃজনের মতন তরুণ প্রজন্মের লোকেদের পক্ষে সম্ভব হয়নি, বিজেপির প্রার্থীর পক্ষে তো সম্ভব হয়ইনি। অথচ
দেখা যাচ্ছে সিপিএমের এই যে 10টা বছর নষ্ট হলো, 10 বছর কেন আরও বেশি, 2011 থেকে যদি আমরা ধরি তাহলে 13 বছর ধরে সিপিএম কিন্তু রাজ্য রাজনীতিতে কোনো প্রভাবশালী দল নয়, কোনো প্রভাব তারা কিন্তু রাজনীতিতে তৈরি করতে পারে না, এবং যার ফলে হয় কি সিপিএম হচ্ছে একটা অলসো রান পার্টিতে পরিণত হয়েছে। বাকি বামপন্থীদের কথা তো বলাই বাহুল্য, কংগ্রেসও তাই, এই রাজ্যে কংগ্রেসও একটা অলসো রান পার্টিতে পরিণত হয়েছে। এবারে তারা যদি এইভাবে ঘুরে দাঁড়াতে না পারে, তারা যদি নিজেদের এই মধ্যবিত্তের ড্রয়িং রুমে এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের প্রচারের মাধ্যমে থেকে বেরিয়ে এসে মধ্যবিত্ত অংশকে বাদ দিয়ে নিম্ন মধ্যবিত্তর কাছে পৌঁছতে না পারে, তাদের কাছে সেই ধরনের মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, বাড়ির পরিচারিকার কাজ করেন, রিক্সা টানেন, এই ধরনের মানুষের কাছে কিন্তু তারা যদি নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারেন, তাহলে 2026-এও কিন্তু সিপিএম অথবা কংগ্রেস যথারীতি সেই শূন্যই করবে। তাহলে উপায় কি? এই হার থেকে অবশ্য দেখা যাচ্ছে যে সিপিএমের অনেক প্রার্থী কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করছেন। যেমন সৃজন বলেছেন যে আগামীকাল থেকে, অর্থাৎ আজ 5 তারিখ থেকে তিনি আবার নতুন করে কিন্তু লড়াই করতে শুরু করবেন। দীপশিতা বলেছেন, শ্রীরামপুরের প্রার্থী যিনি প্রচুর সাড়া জাগিয়ে হেরে গেছেন, সেই দীপশিতা বলেছেন, বিধায়ক সংসদ হতে পারিনি বলে আমার মনে কোনো দুঃখ নেই, আমরা লড়াই করতে এসেছি এবং আমরা লড়াই করব। তারা লড়াই করবেন, তাদের লড়াই যদি ঠিক জায়গায় পৌঁছয়, তারা যদি নিজেদের এমন একটা উচ্চতায় নিয়ে যেতে পারেন যে উচ্চতায় তারা মানুষের ভরসা জিততে পারবেন, তাহলেই একমাত্র সিপিএমের একটা সুযোগ আছে আগামী 26-এ কিছু একটা করে দেখানোর। নমস্কার, যদি আমার ইউটিউব চ্যানেল আপনার ভালো লেগে থাকে তাহলে একে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।